৬ মাস অতীত। সামিয়ার বেডরুমে বসে আছে ইরাম। তার কোলে ৩ মাসের ছোট্ট ইজান। বাচ্চাটা মাত্রই ঘুমিয়েছে, অথচ ইরামের চোখে কোনো ঘুম নেই। নেই ক্লান্তি, শান্তি। বুকের ভেতর অশান্তির ঝড়। শেষ ভরসার খুঁটিটাও আর রইল না তার। ভাইয়ের দুয়ার থেকেও ফিরে আসতে হলো। এখন কি করবে ইরাম? এই অথৈ সাগরে এইটুকুন বাচ্চাকে বুকে নিয়ে কোথায় যাবে? কে তাকে আশ্রয় দেবে? আশ্রয় পাওয়াটা অবশ্য মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো অরণ্য মির্জা সওদাগরের হাত থেকে বেঁচে থাকা। ওই লোকটা রীতিমতো আলটিমেটাম দিয়েছে তাকে। ইরামকে তার কাছে নাকি ফিরতেই হবে, ভিক্ষা চাইতেই হবে। এই ৩ মাসে সমাজের যে বাস্তবতা ইরাম দেখেছে তাতে সে নিশ্চিত। শীঘ্রই কিছু করতে না পারলে হয়তো অরণ্যর দ্বারস্থই তাকে হতে হবে। সেটা সে মনে প্রাণে চাইছে না। আর যাই হোক, ওই লোকের সামনে মাথা নিচু কোনো দিন করবে না সে। অরণ্য যদি এমন একটা সময়ে ইজানের কাস্টাডির দাবি করে বসে, তখনই বা কী হবে? ইজান ছোট বলে হয়তো আদালতের রায় অনেকটাই ইরামের পক্ষে আসবে, তবে ভরণ পোষণার পিতৃত্বের অধিকার থেকে অরণ্যকে হটানো যাবে না। তাছাড়া ইরামের এখন মাথা গোঁজার ঠাঁই নেই, হাতে পর্যাপ্ত টাকা পয়সা নেই। আদালতের চক্কর, উকিলের ফিস এসব কিভাবে বহন করবে? তার নাজুক অবস্থাও আদালতে বিবেচিত হবে। এখন তার হাতে দুটো উপায় আছে। এক, রাহাতের কাছে মায়ের বাড়ির সম্পত্তির দাবি করা। সেই কাজ করতে গেলে অবশ্য কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার সম্ভাবনা আছে, কিন্তু সেক্ষেত্রে শুধু টাকাই পাবে ইরাম। বাদবাকি সব পথ তাকে ইজানকে নিয়ে একলাই চলতে হবে। ২ নাম্বার উপায়টা একটু স্বার্থপর, একটু না পুরোটাই স্বার্থপর। সামিয়ার কাছে সাহায্য চাওয়া যায়। সেক্ষেত্রে আশ্রয় পাওয়া যাবে, টাকা পয়সাও পাওয়া যাবে, কিন্তু সামাজিক নিরাপত্তা? ইরামের শক্ত কোনো খুঁটি নেই, সামাজিক ভিত্তি নেই। সবার কাছে সে যা পাবে তা হবে শুধুমাত্র আশ্রয় এবং সাহায্য, সব করুণা অধিকার নয়। আর সেটাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ইরাম চাইলে এখন কষ্ট করতে পারে, দুধের শিশুকে অন্যের ভরসায় রেখে জুতার তলা ক্ষয় করে চাকরি খুঁজতে হন্য হয়ে এদিক সেদিক ঘুরতে পারে, কিন্তু আর কত? তার মন যে আর মানতে চাইছে না। ১৭ বছর থেকে যে সংগ্রাম সে করে এসেছে, মা হওয়ার পরে বাচ্চার সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটানো ছাড়া কোনো লড়াইয়ের ইচ্ছা তার হচ্ছে না। তাছাড়া ইজানের কি হবে? তার ভবিষ্যৎ কেমন হবে? কি হিসেবে বড় হয়ে উঠবে তার ছেলে? একটা ভাঙাচোরা পরিবারের সন্তান, যাকে নিয়ে বাবা মায়ের মাঝেই দ্বন্দ্ব। ডিভোর্সি বাবা মা, সিঙ্গেল মাদার মা। কোনো পরিবার নেই, মাথা গোঁজার মতো গুরুজনের ঠাঁই নেই। একটা সুন্দর পারিবারিক পরিবেশ নেই। হয়তো ইজান ছোট থেকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে, তার কাছে এসব স্বাভাবিক মনে হবে। কিন্তু যখন স্কুল কলেজে যেতে শুরু করবে, যখন আর ৫টা বাচ্চার সাধারণ জীবনযাপন দেখবে, তখন তখন মন খারাপ না করে সে থাকতে পারবে? তার বন্ধুরা কি তাকে জিজ্ঞেস করবে না তার পরিবারের কথা, বাবা মায়ের কথা, বাড়ির কথা? ভাবতেই ইরামের বুকটা হু হু করে উঠল। ইরাম কৈশোরে পিতাকে হারিয়েছে, সেই শোকে মা পাগল প্রায়। ২ ভাই মায়ের পরিবার থাকা সত্ত্বেও বাবা নেই শুনলে মানুষ এমন করুণা করে তাকাতো। এখনও তাকায় যে ইরামের মাঝে মাঝে মনে হয় বড় কোনো অপরাধ করে ফেলেছে। একটা পরিপূর্ণ পরিবার না পেয়ে। উপরই করুণার কোনো অভাব নেই, অথচ মন থেকে মানুষ যা দেয় তা হলো শুধু বদদোয়া। স্কুলের চাকরি করার সময় কলিগদের কাছ থেকে এমন সব কুপ্রস্তাব সে পেয়েছে, যা মুখে আনাও দুষ্কর। সবাই শুধু তার রুটিন মাফিক জীবন দেখেছে, ভাইদের মানুষ করা দেখেছে, উপার্জন করা দেখেছে। দেখেনি শুধু এই দিনগুলোর প্রত্যেকটা মিনিট,
প্রত্যেকটা সেকেন্ড কত শত প্রশ্ন, কুনজর, উদ্ভট ঘটনার মধ্যে দিয়ে ইরামকে যেতে হয়েছে। একটা শক্তপোক্ত পরিবার না থাকলে মানুষ সরকারি সম্পত্তি মনে করে। উপরন্তু সে মেয়ে। এতদিন তাও অবিবাহিত মেয়ে ছিল। এখন এক বাচ্চার মা, ডিভোর্সি। সমাজে পা রাখতে গেলেই ছিঁড়ে খেয়ে ফেলবে একদল হায়না। ইরাম এসব মোকাবেলা করতে করতে ক্লান্ত। আর চায় না সে। ঘুমন্ত ছেলেকে একটা চাদর বিছিয়ে আস্তে করে বিছানায় শুইয়ে দিল ইরাম। তার মাথাটা ভীষণ ব্যথা করছে। চিন্তায় চিন্তায় শরীর অসাড় হয়ে আসছে, অথচ কোনো সমাধান মিলছে না। কোন পথে গেলে সে আর তার ছেলে দুজনেই ভালো থাকতে পারবে? কোন পথে গেলে তার দিকে সামাজিক কোনো প্রশ্ন উঠবে না? কেউ তাকে সরকারি সম্পত্তি ভেবে হেলাফেলা করবে না? জানে না ইরাম। একনাগাড়ে নিষ্পাপ বাচ্চাটার মুখের দিকে চেয়ে রইল সে। বড় হয়ে যদি কোনোদিন এই ছেলে তাকে প্রশ্ন করে, যদি ভালো জীবন দেওয়ার সামর্থ্যই না থাকে তবে আমায় পৃথিবীতে এনেছিলে কেন? কি জবাব দেবে ইরাম? হয়তো ইজান তেমন করবে না, তাকে সেভাবে মানুষ হতে দেবে না ইরাম। তবুও তার জন্য ছেলের জীবনটা অনিশ্চয়তায় ফেলবে সে। ঝুঁকে গেল ইরাম, নরম আঙুলে ছুঁয়ে দিল ইজানের গাল। ফিসফিস করে বলল, কুচুপু, আম্মু তোমাকে অনেক ভালোবাসি, জানো তো। তোমার জন্য আম্মু সব করতে পারে। ইজান সামান্য শব্দ করে উঠে আবার ঘুমে তলিয়ে গেল। ইরাম মৃদু হাসল। বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো তার। মাথা ঘুরিয়ে তাকাতেই বেডরুমের দেয়ালে টাঙানো কিছু ফটো ফ্রেমের দিকে নজর পড়ল তার। উঠে গেল ইরাম। দেয়ালের সামনে দাঁড়িয়ে বুকে দুই বাহু ভাঁজ করে অপলক পর্যবেক্ষণ করল ফটো ফ্রেমগুলো। একটাতে পারিবারিক ছবি, আহমদ, সামিয়া, সারিকা আর আরেকটা বাউন্ডুলে ছেলে, হাল ফ্যাশনের বেশভূষা। পাশেই আরেকটা ফটো ফ্রেমে তার সিঙ্গেল ছবি। সুদর্শন যুবকের চোখে চকচকে দৃষ্টি, জিভ বের করেছে ভেঙানোর ভঙ্গিতে। হাতের তর্জনিয়ার করে আঙুল তুলে ইয়ো ইয়ো সাইন দেখাচ্ছে। ভ্রুতে চিকচিক করছে একটা ছোট্ট সিলভার রিংয়ের মতন। ইরামের চিনতে কষ্ট হলেও একেবারে অপরিচিত লাগলো না। আপন মনে বিড়বিড় করল সে, আলাদিন। হাতটা বাড়িয়ে দিয়ে ফটো ফ্রেমের মুখটা ছুঁয়ে দিল সে। করল নিবিড় পর্যবেক্ষণ। মাথায় হুট করে ভয়ানক এক পরিকল্পনা এলো তার। এমন এক পরিকল্পনা যা হয় তার আশেপাশে সব কিছু ধ্বংস করে দেবে, না হয় তাকে ধ্বংস করে দেবে। তবে সুরক্ষিত থাকবে একটাই মানুষ, তার ছেলে ইজান। এমন সময়ে মৃদু পদশব্দ ভেসে এলো। রুমে ঢুকলেন সামিয়া, হাতে একটা ট্রে, তাতে খাবার আর জুস। ট্রেটা নাইট স্ট্যান্ডে রেখে অতি সাবধানে ঘুমন্ত ইজানের পাশে বসলেন তিনি। ইরামকে বললেন, কিছু খেয়ে নে। ইরাম ফিরে তাকালো না। তখনও সাইবানের ছবিটা দেখে যাচ্ছে সে। তারপর হুট করে শুধালো, তোমার ছেলে? সামিয়া খানিকটা চমকালেন। ইরামকে সাইবানের ছবির দিকে চেয়ে থাকতে দেখে বললেন, হুম, বদলে গিয়েছে অনেকটা। শুরুতে চিনতেই পারিনি। হয়তো। বয়স কত ওর? 26 হয়েছে? 25-এর বেশি, কিন্তু 26 হয়নি। কেন বলতো? ইরাম উত্তর করল না। নিঃশব্দে বিছানার এক কোণায় বসল। জুসের গ্লাসটা তুলে চুমুক দিল। সামিয়া ইরামকে পর্যবেক্ষণ করলেন। মেয়েটার মুখটা কি মলিন, চোয়ালের দিকটা চেপে গেছে, অথচ আগে গাল দুটো ছিল ফোলা ফোলা, চাপলে নরম বালিশের মতন লাগত। উজ্জ্বল চোখে ক্লান্তির ছায়া, যেন জীবনের ভার বইতে বইতে হাঁপিয়ে যাওয়া এক পথিক। সামিয়া হাতের মুঠো শক্ত করে ফেললেন। বুকের ভেতরটায় ভাঙচুর হলো তার, অথচ কিছুই করার নেই। তিনি বললেন, খুব কি সমস্যায় ছিলি? আগে জানালি না কেন?
আমি আর তোর খালু কেউ না কেউ কিছু অন্তত করার চেষ্টা করতাম। ইরামের ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটল, পরিহাসের হাসি। জুসের গ্লাসটা রেখে দিতে দিতে সে আচমকাই বলে বসল, জন্মের আগেই যারা পর করে দিয়েছে তাদের কাছে আবার কিসের আবদার? চমকালেন সামিয়া, এতটা প্রকটভাবে যে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। শরীর কাঁপল তার, দুই হাত মুঠো হয়ে গেল। বুকের ভেতর অক্সিজেন পাওয়াটাও যেন দুষ্কর। বিপরীতে ইরাম অতীব শান্ত, ধীরে ধীরে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম যত্নে। তুই তুই সব জানিস? ইরাম উত্তর করল না, ফিরেও দেখল না। সামিয়া ধপাস করে হাঁটু মুড়ে তার পাশে বসে পড়লেন। জোর করে ইরামের একটা হাত তুলে নিজের দুই হাতের মুঠোয় চেপে ধরলেন। কবে থেকে? কে বলেছে তোকে? কারো বলতে হয় না, বুদ্ধি থাকলেই বোঝা যায়। সত্যিকার কাহিনীটা সামিয়াকে জানালো না সে। আজকের কথা নয়, বরং আরও অনেক বছর আগে থেকেই সে জানে। যে বাড়িতে থাকছে, যাদের মানুষ করছে, তারা আসলে ইরামের পরিবার নয়। সত্যিটা সে জেনেছে 15 বছর বয়সে। কিবরিয়া সাহেবা লামিয়ার কথোপকথন ভুলক্রমে শুনে ফেলার মাধ্যমে। কেউ জানে না, একটা কাকপক্ষীও জানে না সেই কথা। এতগুলো বছর বুকে পাথর চাপা দিয়ে সেই সত্য চেপে রেখেছে সে, কারণ ওই মুহূর্তে তার কিছুই যায় আসেনি আর। যে পরিবার তাকে জন্মের সময়ই ত্যাগ করেছে, সেই পরিবারের প্রতি কিসের টান অনুভব করবে সে? রাহাত আর ইহানি তার আপন ভাই। হ্যাঁ, ওরাই ইরামের রক্তের বন্ধন, অন্য কেউ নয়, হতে পারে না। সামিয়ার চোখ জোড়া টলটলে হলো ইরামের উত্তর শুনে। দুই হাত বাড়িয়ে মেয়ের মুখটা ধরতে চাইল ইরাম, তার কবজি ধরে ফেলল। দৃঢ় দৃষ্টিতে তাকালো, বলল, আমার মতের বিরুদ্ধে আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাদের কে দিয়েছিল খালামণি? যদি বিলিয়ে দেওয়ারই ছিল, তবে জন্ম কেন দিয়েছিলে? সত্যি বলতে আই ডোন্ট কেয়ার। যারা জন্ম থেকে এতগুলো বছর পরোয়াহীন কাটিয়ে দিয়েছে, তাদের কাছে আমার আর কোনো অধিকারের দাবি নেই। না ইরাম, মা আমার, আমরা অমনটা চাইনি। তোর আব্বু আহম্মদের কোনো দোষ নেই, শুধু তুমি। ঠিকই বলেছ, শুধু তুমিই ছিলে, আর তোমার পাশে ছিল তোমার স্বামী। ওই বাড়িতে পড়ে থাকা সন্তানকে আপন মনে হয়নি তোমাদের, আপন করে নিয়েছ বাইরের কোনো রক্তকে। সামিয়া এবার বুঝি বজ্রাহত হলেন, মুখে হাত চাপা দিলেন। ইজান ঘুমে না থাকলে তিনি নির্ঘাত চিৎকার করে বসতেন। থেকে থেকে কাঁপতে লাগলো শরীর তার। ইরাম আজ নির্দয়। ভ্রু কুঁচকে সে বলল, এত অবাক হওয়ার কিছু নেই। 7 বছর ছিল আমার যখন তোমার বাড়িতে ছেলে এসেছে। এতটাও অবুঝ ছিলাম না। সত্য কখনো চাপা থাকে না, বের হওয়ার হলে ঠিকই বেরিয়ে যায়, যে কোনো উপায়ে। সামিয়ার পুরাতন স্মৃতিগুলো মনে পড়ল। যেদিন ছেলে সাইবানকে প্রথম ঘরে এনেছিলেন, সেদিন মুন্সিবাড়ির সবাই দেখতে এসেছিল। মুন্সিবাড়ি বলতে শুধু কিবরিয়া সাহেব, তার বোন লামিয়া, ইরাম আর রাহাত। ইহানের তখনও জন্ম হয়নি। রাহাতও একেবারে দুগ্ধপোষ্য শিশু। সেদিনই পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছিল সাইবানকে দত্তক নেওয়ার কথা কোনোদিন দুই কান করা হবে না। সে বেড়ে উঠবে এই পরিবারের অংশ হিসেবেই, ঠিক যেমনভাবে লুকিয়ে ফেলা হয়েছিল বহু বছর আগে আরেক সত্য, যে ইরাম আসলে সামিয়ার আহম্মদের সন্তান। পাড়া প্রতিবেশীদের থেকে বহু ছলচাতুরি করে ধামাচাপা দেওয়া হয়েছিল ভয়ঙ্কর দুই সত্যকে। কিন্তু সেই সব সত্য ইরাম জানে। কিভাবে জানল? কখন? লামিয়া বলেছে নাকি কিবরিয়া সাহেব? সামিয়ার মাথায় ঢুকল না। বুকে প্রচণ্ড উৎকণ্ঠা ভর করল। মেয়ের হাত আঁকড়ে ধরলেন তিনি করুণ আবেগে। প্লিজ, সাইবানকে বলিস না।
মরে যাবে আমার ছেলেটা। নিজের হাতটা ছাড়িয়ে নিল ইরাম। দীর্ঘশ্বাস ফেলল। পরক্ষণে সূক্ষ্ম হাসল। তোমার ছেলে, সে বাঁচল কি মরল তাতে আমার কি আসে যায়? তোমাদের তো কোনোদিন আমার জন্য যায় আসেনি। সামিয়ার চোখ বেয়ে এক ফোঁটা অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ল। মেয়ের লতানো হাতটা তিনি কপালে ঠেকালেন। ফুপিয়ে বললেন, একদম না। বল তোর কি চাই? তোর উপর আমি আর এক ফোঁটা কষ্টের আঁচ আসতে দেব না। তোকে আমি সুখে সুখে মুড়িয়ে রাখব। তোকে আর আমার নাতিকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখব যে আর কোনো দিন যন্ত্রণা খুঁজে পাবে না তোদের। বল, আর কি চাই তোর? ইরামের চেহারায় নীরের ছায়া নেমে এলো। গভীর গলায় সে জানালো, তোমার ছেলেকে চাই। একটা দিন, কয়েক ঘন্টা, এই তুচ্ছ সময়টুকুরই দরকার ছিল সম্পর্কের সমীকরণ পাল্টে দিতে। এমন সব সত্যকে উদ্ঘাটন করতে যাদের কবর খোঁড়া হয়েছিল বহু বছর আগেই। অবিশ্বাস, বিশ্বাস, ভরসা, বিশ্বাসঘাতকতা, এই সবগুলো শব্দ যেন আজ নিজেদের অর্থ হারিয়েছে। কে আপন আর কেই বা পর, বোঝা বড়ই মুশকিল। এজন্যই হয়তো বাউলরা গেয়েছিলেন, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। ইরাম বসে আছে সোফায়। উপস্থিত প্রত্যেকটা মানুষের দৃষ্টি তার উপর আবদ্ধ। বাকরুদ্ধ তারা। এই একটা দিন এই বাড়ির মানুষগুলোর ভাগ্যে আর কত কষ্ট লিখে রেখেছে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। ইরামের শরীর পাথরের মতো স্থির। চেহারায় হালকা অপরাধবোধ। দুই হাত কোলের উপর রেখে কলের পুতুলের মতন বসে আছে সে। কেউ তাকে আর কিছু জিজ্ঞেস করছে না, সেও আর কিছু বলছে না। তবে বেহায়া চোখ দুটো ঠিকই ফিরে ফিরে যাচ্ছে সিঁড়ির রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো স্বামীর দিকে। সাইবান দাঁড়িয়ে আছে মূর্তির মতন। চেহারাটা দেখাচ্ছে খাতার সাদা পৃষ্ঠার ন্যায়। চোখ দুটো নিভু নিভু তারা যেন। ঠোঁট জোড়ায় 1 ইঞ্চি অবিশ্বাসের ফাঁক। যেন জেগে জেগে কোনো দুঃস্বপ্ন দেখছে সে। ইরামের বুকের ভেতর তোলপাড় হলো। অথচ সে আজ নিজেকে আর লুকিয়ে রাখতে পারল না। অনেক হয়েছে। আজ হয় এসপার নয় ওসপার। সকলের দীর্ঘ নিস্তব্ধতা ভাঙল ইরামি। কোলের উপর রাখা হাত দুটো মুঠো পাকিয়ে জানালো, তুমি যেদিন গভীর রাতে বাইরে গিয়ে তিতলির জন্য মারামারি করে এসেছিলে, সেদিন তোমাকে বকলেও আমি মনে মনে খুশি হয়েছিলাম। সাইবানের মধ্যে পরিবর্তন এলো না। ইরামের দিকে তাকিয়ে নেই সে। তবে সে যে সবটাই শুনছে এটা পরিষ্কার। তাই ইরাম বলে গেল, আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার আর ইজানের জন্য অরণ্যর সাথে লড়াই করতে পারে, যে শক্ত খুঁটি হয়ে আমাদের আগলে রাখতে পারে, যে ওই লোকটার মুখোমুখি হওয়ার দুঃসাহস রাখে। আমি জানি অরণ্যর সাথে তোমার অনেক আগেই বেশ কয়েকবার দেখা হয়েছিল, আর প্রত্যেকবার তুমি আমার কাছ থেকে সেসব লুকিয়ে গিয়েছ, যেন আমি ভয় না পাই। আর কি কি জানেন আপনি? সাইবানের কণ্ঠ ভেসে এলো, বড্ড নিষ্প্রান্তা। ইরাম ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বলল, এমন অনেক কিছুই যা তুমি আমার কাছ থেকে লুকিয়েছ। আমি প্রশ্ন করিনি। তার অর্থ এই না যে আমি কিছুই বুঝতে পারি না। আমার আম্মু আব্বু মনে করত আমি খুব অবুঝ, চেহারাটা বড্ড নির্মলা নিষ্পাপ কিনা। তবে সদ্য কৈশোরে পদার্পণ করেই আমি শিখেছিলাম যত চুপ থাকা যায়, যত অবুঝ থাকা যায়, ততই মঙ্গল। মানুষ যখন তোমাকে গুটি হিসেবে ব্যবহার করে সে তখন বুঝতেই পারে না তুমি আসলে খেলোয়াড়। সাইবান এবার আর কোনো কথা বলল না। মিসিরের বুকে মাথা গুজে রাখা সারিকা এবার তেতে উঠল বেশ। আর কত সহ্য করা যায়? প্রথমে সামিয়া, এবার ইরাম। দুজনে মিলে তাদের গোটা বংশকে নাচিয়ে ছেড়েছে। হতে পারে তারা তার আপনজন, মার মায়ের পেটের বোন,
তাতে কি? সারিকার কিচ্ছু যায় আসে না। আঙুল তুলে ইরামকে শাসালো সে। আপনি একটা পাষাণ মহিলা। যবে থেকে আপনি আমাদের বাড়িতে এসেছেন তবে থেকে আমাদের পরিবারটা ধ্বংস হয়ে গিয়েছে। এখন আমি বুঝতে পারছি ড্যাড কেন নিজের মেয়েকেই দেখতে পারেন না। একদম ঠিক করেছে ড্যাড আর মম আপনাকে ওই বাড়িতে ফেলে দিয়ে। আপনি একটা আবর্জনা, স্বার্থপর কোথাকার। ইরাম প্রত্যুত্তর করল না, ওভাবেই বসে রইল। তার মাঝে কোনো প্রকার অনুভূতিও দেখা গেল না। সরি, আমার আর যাত্রাপালা দেখার মুড নেই। বাক্যটা ভেসে এলো আহম্মদের পক্ষ থেকে। কারো দিকেই তিনি আর তাকালেন না। হেঁটে হেঁটে গায়েব হয়ে গেলেন অন্দরমহলে। অপরদিকে মিসির এগিয়ে এসে সারিকার কাঁধে হাত চেপে ইশারায় স্ত্রীকে শান্ত থাকতে বলল। সামিয়াও একদম শূন্য হয়ে পড়েছেন। মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছেন এক কোণায়। ক্ষণে ক্ষণে তার জলজলে চোখ জোড়া খুঁজে খুঁজে দেখছে সাইবান আর ইরামকে। দীর্ঘ সময় কেউ কোনো কথা বলল না। হুট করেই নড়ে উঠল সাইবান। সবার কৌতূহলী দৃষ্টি তার উপর আপতিত হলো। কোনো দিকে না চেয়ে সাইবান ধীরে ধীরে হেঁটে এগোলো সোফার দিকে, ঠিক যেখানে ইরাম বসমান। কাছে পৌঁছে সে আস্তে করে হাঁটু মুড়ে সামনের কার্পেটে বসল। মুখ তুলে শুষ্ক চোখে তাকালো অর্ধাঙ্গিনীর নয়ন বরাবর। প্রশান্ত গলায় বলল, আপনি আমাকে ব্যবহার করেছেন। ইরাম চোখ সরিয়ে নিল। বুকের ভেতর উথাল পাথাল ঢেউ উঠল। সাইবান দ্বিতীয় দফায় বলল, আপনার আমার উপর চাপা ক্ষোভ ছিল। এই পরিবার আপনার হওয়ার কথা ছিল, কিন্তু আমার হয়ে গেছে। আমি সেই সব কিছু পেয়েছি যা আপনার পাওয়ার কথা ছিল। সাইবানের ইচ্ছে হলো ইরাম অস্বীকার করুক, অন্তত কিছু একটা বলুক প্রতিবাদ স্বরূপ। অথচ ইরামের ঠোঁটে খুব ক্ষীণ হাসির রেখা ফুটল। কোলের দিকে চেয়ে সে জানালো, কারেক্ট, আমি যা পাইনি তুমি তা পাবে কেন? এজন্য আপনি আমাকে তুরুপের তাসের মতন ব্যবহার করেছেন। যখন আমি ভাবছিলাম দাবা খেলাটা হচ্ছিল আমার আর আপনার অতীতের ভেতর, তখন পর্দার আড়াল থেকে দাবার গুটিটা আপনি চালছিলেন। হ্যাঁ, দাবা খেলায় আমি বরাবরই ভালো ছিলাম, অস্বীকার করতে পারো? সাইবান জানে না কেমন অনুভব করল সে। অনুভূতিরাও মূল্য হারিয়েছে সম্পূর্ণ। তবুও ঝুঁকে এলো সে। শেষ একটা ক্ষীণ আশার আলো আঁকড়ে ধরার উদ্দেশ্য নিয়ে কাপা গলায় ফিসফিস করল, অ্যাটলিস্ট ডিড ইউ লাভ মি? ইরামের চোখে দৃষ্টি এবার বদলালো, ঘোলাটে হলো। মুখ তুলে সাইবানের নয়ন বরাবর তাকালো। সাইবান আবারও ফিসফিসালো, ডিড ইউ? নো। দ্বিধাহীন উত্তর করল ইরাম। পুনরায় বলল, আমি তোমাকে ভালোবাসি না আলাদিন।